রান্নাঘরে আমি রান্না করছিলাম, ছেলে পেছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরে বলল, মা। তৌফিক চমকে উঠল। জড়িয়ে ধরেছিল? কেন? রাফি তাড়াতাড়ি বলল, বাবা, মা কাঁদছিল। আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কাঁদছিল কেন? আমি বললাম, আমার মাথা ব্যথা ছিল। তৌফিক সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাফি আমার ঘরে এল। মা, তুমি ঘুমাওনি? রাফি, তুই কি করছিস এখানে? মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। রাফি, তোর বাবা ঘুমিয়ে আছে। চলে যা। মা, আমি ভেতরে এসে দরজা বন্ধ করে দিচ্ছি। না রাফি, তুই বের হয়ে যা। কিন্তু রাফি দরজা বন্ধ করে দিল। মা, আমি আর পারছি না। আমাকে তোমার উত্তর দিতে হবে। রাফি, আমি তোকে বলেছি এটা সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয়? রাফি আমার বিছানায় বসে পড়ল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ মা, হিসেবে। না মা, তুমি আমাকে আরও বেশি ভালোবাসো। রাফি, তুই কি বলছিস? মা, আমি দেখেছি তুমি কিভাবে আমার দিকে তাকাও। আমি তোর দিকে মায়ের ভালোবাসা দিয়ে তাকাই। না মা, তুমি আমার দিকে অন্যভাবে তাকাও। আমি উঠে দাঁড়ালাম। রাফি, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ মা, তোমার ভালোবাসায় আমি পাগল। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে চুমু খেতে চাই। আমি আতঙ্কিত হয়ে গেলাম। রাফি, তুই কি বলছিস? মা, আমি তোমার ঠোঁটে চুমু খেতে চাই। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাফি, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মা, আমি যাব না। রাফি, তোর বাবা জেগে যাবে। বাবা গভীর ঘুমে আছে। সে জাগবে না। রাফি আমার দিকে এগিয়ে এল। মা, আমাকে তোমাকে ছুতে দাও। না রাফি, তুই আমাকে ছুতে পারবি না। কিন্তু রাফি আমার গালে হাত রাখল। মা, তোমার ত্বক কত নরম। আমি তার হাত সরিয়ে দিলাম। রাফি, থামো। মা, আমি থামতে পারছি না। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে চাই। আমি তাকে ধাক্কা দিলাম। রাফি, ছাড় আমাকে। মা, তুমি কেন আমাকে ছাড়তে বলছ? কারণ এটা ভুল। মা, আমার কাছে এটা ভুল মনে হচ্ছে না। হঠাৎ তৌফিকের ঘুম ভেঙে গেল। কি হচ্ছে এখানে? আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। রাফি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম। এত রাতে কি কথা? আমার ঘুম আসছিল না। তৌফিক সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল। রাফি, তুই তোর রুমে যা। ঠিক আছে বাবা। রাফি চলে গেল। তৌফিক আমার দিকে তাকাল। কি ব্যাপার? রাফি কি বলছিল? কিছু না, সে বলছিল ঘুম আসছে না। তাহলে তোর মুখ এত ভার তো কেন? আমি কিছু বলতে পারলাম না। মৌসুমী, তুমি আমার কাছে সত্যি বলো। রাফি কি করেছে? কিছু করেনি। তাহলে তুমি এত অস্থির কেন? আমি চুপ করে রইলাম। তৌফিক আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার সারা রাত ঘুম এল না। পরের দিন সকালে রাফি স্কুলে গেল। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু দুপুরে সে বাড়িতে এসে আবার সেই একই কথা শুরু করল। মা, তুমি গতকাল রাতে আমাকে উত্তর দাওনি। রাফি, আমি তোকে বলেছি এটা সম্ভব নয়। কিন্তু কেন? রাফি, তুই কি জানিস না কেন? না মা, আমি জানি না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রাফি, আমি তোর মা। তুমি আমার ছেলে। আমরা মা ছেলে। হ্যাঁ তো? তাহলে আমরা কিভাবে? মা, মা ছেলে হলে কি হবে? আমরা তো মানুষ। রাফি, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। কোনো প্রকৃতির নিয়ম মা? আমি বুঝলাম যে রাফির সাথে তর্ক করে কোনো লাভ নেই। রাফি, তুই কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবি? কেন মা? আমার কি মানসিক সমস্যা আছে? আমি জানি না। কিন্তু তোর এই চিন্তাভাবনা স্বাভাবিক নয়। মা, আমার চিন্তাভাবনা একদম স্বাভাবিক। রাফি, স্বাভাবিক হলে সব ছেলেরাই তাদের মায়ের প্রতি এমন অনুভূতি রাখত। হয়তো রাখে, কিন্তু বলে না। আমার মাথা ঘুরে গেল। রাফি, তুই কি বলছিস? মা, আমি বলছি যে হয়তো আরও অনেকেই আছে যারা এমন অনুভব করে, কিন্তু বলার সাহস পায় না। রাফি, এটা অসম্ভব। কেন অসম্ভব মা? আমি আর কিছু বলতে পারলাম না।
রাফি আমার কাছে এল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। রাফি, আমি তোকে ভালোবাসি, কিন্তু মা হিসেবে কি? মা, তুমি কি কখনো ভেবেছ আমাকে অন্যভাবে? না রাফি, কখনো না গি। সত্যি মা? হ্যাঁ, সত্যি গু। কিন্তু রাফি বিশ্বাস করল না। মা, আমি জানি তুমি মিথ্যা বলছ গু। আমি মিথ্যা বলছি না রাফি। মা, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে তুমি আমার যত্ন নিতে না গি। রাফি, আমি তোর যত্ন নিই কারণ তুমি আমার ছেলে গু। না মা, তুমি আমার যত্ন নাও কারণ তুমি আমাকে ভালোবাসো গু। আমি বুঝতে পারলাম যে রাফি একটা ভুল বুঝাবুঝির মধ্যে আছে। রাফি, মায়ের ভালোবাসা আর অন্য ভালোবাসা আলাদা গু। কেন আলাদা মা? কারণ এটাই প্রকৃতির নিয়ম গে। মা, প্রকৃতির নিয়ম হচ্ছে ভালোবাসা গু। হ্যাঁ, কিন্তু সব ভালোবাসা একরকম নয় গি। কেন একরকম নয়? আমি আর উত্তর দিতে পারলাম না। রাফি আমার হাত ধরল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি রাফি। তাহলে আমরা একসাথে থাকতে পারি। রাফি, আমরা তো একসাথেই আছি। না মা, আমি বলছি স্বামী স্ত্রীর মতো গু। আমার গা গুলিয়ে গেল। রাফি, এটা কিভাবে সম্ভব? সব কিছুই সম্ভব মা। হঠাৎ করে দরজায় কেউ নক করল। কে? আমি, নিশা গু। আয় বাবা গু। নিশা ঢুকে বলল, মা, তুমি আর ভাইজা আবার কি নিয়ে কথা বলছিলে? কিছু না বাবা। মা, আমি শুনেছি ভাইজা বলছিল স্বামী স্ত্রী গো। আমার মুখ শুকিয়ে গেল। নিশা, তুই ভুল শুনেছিস গু। না মা, আমি ভুল শুনিনি গু। রাফি বলল, নিশা, আমরা বড়দের কথা বলছিলা গি। ভাইজা, তুমি মাকে নিয়ে স্বামী স্ত্রীর কথা বলছিলে কেন? রাফি চুপ করে রইল। নিশা খুব বুদ্ধিমতী। সে বুঝে গেছে যে কিছু একটা গোলমাল আছে। মা, ভাইয়া কি তোমাকে বিয়ে করতে চায়? আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। নিশা, তুই কি বলছিস? মা, আমি ছোট হলেও আমি বুঝি। ভাইয়া তোমাকে অন্য রকম ভাবে দেখে গি। আমি বসে পড়লাম। নিশা, তুই কিছু বুঝছিস না গি। মা, আমি সব বুঝি। ভাইয়া তোমার প্রতি অন্য রকম অনুভূতি রাখে গি। রাফি বলল, নিশা, তুই এসব নিয়ে ভাবিস না গি। ভাইজা, আমি জানি এটা ভুল গু। কেন ভুল? কারণ তুমি তার ছেলে গু। রাফি চুপ করে রইল। নিশা আমার কাছে এসে বলল, মা, তুমি ভাইজাকে বুঝিয়ে বলো যে এটা ভুল গু। আমি নিশাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ বাবা, আমি বুঝিয়ে বলবো। নিশা চলে গেল। রাফি আমার দিকে তাকাল। মা, নিশা বুঝে গেছে গি। হ্যাঁ, এবং সে জানে যে এটা ভুল গু। কিন্তু আমার কাছে এটা ভুল মনে হয় না গি। আমি উঠে দাঁড়ালাম। রাফি, তুই যদি এই বিশ্বাসটা নিয়ে আর কথা না বলিস তাহলে আমি তোর বাবাকে বলবো না গি। মা, তুমি বাবাকে বলবে? রাফি, তুই যদি থামো না তাহলে আমি বাধ্য হব গু। রাফি ভয় পেয়ে গেল। মা, তুমি বাবাকে বলো না। আমি আর এসব কথা বলবো না গি। প্রমিস করিস? হ্যাঁ মা, প্রমিস গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হল সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারলাম যে রাফি তার প্রমিস ভেঙে ফেলেছে। সে আবার আমাকে একা পেলেই সেই একই কথা বলতে শুরু করল। মা, আমি তোমাকে ভুলতে পারছি না গি। রাফি, তুই প্রমিস করেছিলি গু। মা, আমি চেষ্টা করেছি কিন্তু পারছি না গি। আমি বুঝতে পারলাম যে রাফির সমস্যা গুরুতর। রাফি, তুই একজন সাইকোলজিস্ট দেখাবি গু। না মা, আমি কোনো ডাক্তার দেখাবো না গি। কেন? কারণ আমার কোনো সমস্যা নেই গি। আমি আর কি করব বুঝতে পারছিলাম না। একদিন রাফি আমাকে বলল, মা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি গু। কেন? কারণ আমি তোমার কাছে থেকে আর পারছি না। আমার মন খারাপ হয়ে যায়। রাফি, তুই কোথায় যাবি? আমি হোস্টেলে থাকব গু। আমার মন খারাপ হয়ে গেল। রাফি চলে গেলে আমি তাকে মিস করব। রাফি, তুই যেও না গি। কেন মা? তুমি তো আমাকে চাও না গি। আমি তোকে চাই রাফি, কিন্তু ছেলে হিসেবে গি। মা, আমি আর ছেলে হিসেবে থাকতে পারব না গি। রাফি, তুই চেষ্টা করে দেখু। না মা, আমি পারব না গি। রাফি তার জিনিসপত্র গুছিয়ে হোস্টেলে চলে গেল। আমি খুব কষ্ট পেলাম। রাফি না থাকায় বাড়িটা ফাঁকা লাগছে। তৌফিক জিজ্ঞেস করল, রাফি কেন হঠাৎ হোস্টেলে চলে গেল? সে বলেছে পড়াশোনায় মন দিতে পারছে না গি।
তৌফিক কিছু সন্দেহ করল না। কয়েক সপ্তাহ পর রাফি বাড়িতে এল। মা, আমি তোমাকে খুব মিস করেছি। আমিও তোকে মিস করেছি রাফি। মা, আমি হোস্টেলে থাকতে পারছি না গি। কেন? কারণ সব সময় তোমার কথা মনে পড়ে। আমি বুঝতে পারলাম যে রাফির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাফি, তুই কি এখনও সেই একই কথা ভাবিস? হ্যাঁ মা, আমি তোমাকে ভুলতে পারি না গি। আমি হতাশ হয়ে পড়লাম। রাফি, তুই কি একজন গার্লফ্রেন্ড বানাতে পারিস না? না মা, আমার কাছে কোনো মেয়েই সুন্দর লাগে না গি। কেন? কারণ তোমার সাথে তুলনা করলে সবাই ম্লান। আমি আর কি বলবো বুঝতে পারলাম না। রাফি আমার কাছে এসে বসল। মা, আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমরা কিছুদিনের জন্য একসাথে কোথাও চলে যাই। কোথায়? কোনো দূরের জায়গায়, যেখানে কেউ আমাদের চিনবে না গি। রাফি, এটা কিভাবে সম্ভব? মা, আমরা ভাইবোন বা বন্ধু বলে পরিচয় দিতে পারি। রাফি, তুই কি বলছিস? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি আর পারছি না গি। আমি দেখলাম যে রাফি সত্যিই কষ্টে আছে। তার চোখে পানি এসে গেছে। রাফি, তুই কাঁদছিস কেন? মা, আমি খুব কষ্টে আছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে সেইভাবে ভালোবাসো না গি। আমার মনও খারাপ হয়ে গেল। রাফি আমার ছেলে। তাকে কষ্টে দেখতে আমার ভালো লাগে না। রাফি, আমি তোকে ভালোবাসি। কিন্তু সেইভাবে নয় যেইভাবে আমি তোমাকে ভালোবাসি। রাফি, সেইভাবে ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি আর উত্তর দিতে পারলাম না। রাফি আমার হাত ধরল। মা, প্লিজ একবার ভেবে দেখো। রাফি, আমার ভাবার কিছু নেই। মা, শুধু একবার। আমি তার কষ্ট দেখে নরম হয়ে গেলাম। রাফি, আমি ভাবব। রাফির চোখে খুশির আলো ফুটে উঠল। সত্যি মা? তুমি ভাববে? হ্যাঁ, আমি ভাবব। রাফি আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই ভাববে তো? হ্যাঁ রাফি। কিন্তু আমি জানি যে আমি যা বলেছি তা সত্যি নয়। আমি শুধু রাফিকে খুশি করার জন্য বলেছি। কিন্তু রাফি বিশ্বাস করে ফেলেছে। সে খুশিতে আটখানা। মা, তুমি দেখবে আমরা খুব খুশি থাকব। আমি কিছু বলতে পারলাম না। এর কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি স্বপ্ন দেখলাম যে রাফি আর আমি সত্যিই একসাথে আছি। এবং স্বপ্নে আমি খুশি ছিলাম। ঘুম ভেঙে আমি ভয় পেয়ে গেলাম। আমি কিভাবে এমন স্বপ্ন দেখতে পারি? কিন্তু সত্যি বলতে স্বপ্নটা আমার ভালো লেগেছিল। পরের দিন রাফি জিজ্ঞেস করল, মা, তুমি ভেবেছ? আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। রাফি, আমি এখনো ভাবছি। মা, তুমি কি ভাবছ? রাফি, এটা খুব কঠিন একটা বিষয়। মা, কিন্তু অসম্ভব নয় তো? আমি চুপ করে রইলাম। মা, তুমি কিছু বলছো না কেন? রাফি, আমি বুঝতে পারছি না কি বলবো। মা, তুমি কি একটুও ভেবেছ যে এটা সম্ভব হতে পারে? আমি সত্যি বলতে ভেবেছি। এবং সত্যি বলতে মাঝে মাঝে মনে হয়েছে যে এটা হয়তো সম্ভব। রাফি, আমি জানি না। মা, তুমি জানো না মানে? মানে আমি কনফিউজড। রাফির চোখে আশার আলো ফুটে উঠল। মা, তুমি কনফিউজড মানে তুমি পুরোপুরি না বলনি গিয়ে। রাফি, আমি কথা শেষ করতে পারলাম না। কারণ আমি নিজেই জানি না আমি কি চাই। রাফি আমার কাছে এল। মা, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? তুমি আমাকে একটা সুযোগ দাও। একদিনের জন্য। রাফি, তুই কি বলছিস? মা, একদিনের জন্য আমাদের মাছেলের সম্পর্ক ভুলে যাও। আমাকে একজন পুরুষ হিসেবে দেখো গিয়ে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাফি, এটা। মা, শুধু একদিন। যদি তোমার ভালো না লাগে আমি আর কখনো এই কথা বলবো না গি। আমি ভাবতে লাগলাম, রাফি যদি সত্যমার এই গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, ছাড়, রান্না পুড়ে যাবে। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ধীরে ধীরে বলল, মা, তোমার শরীরের গন্ধ আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার গা রোমাঞ্চিত হয়ে উঠল। সে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমার কাছ থেকে সরে থাকতে পারি না। আমি চুলা বন্ধ করে তার দিকে ঘুরে দাঁড়ালাম। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো।
আমরা এখানে থেকেই নতুন সংসার পাতি রান্নার মশলার গন্ধ আমাদের চারপাশে ঘিরে ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স ৩০ বছর। আমার স্বামীর নাম তৌফিক খান, বয়স ৩৩ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর নিশা। রাফি ১৮ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নিশা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা ঠিক এভাবেই শুরু হয়েছিল। রান্নাঘরে দাঁড়িয়ে আমি ভাবছিলাম কি রান্না করব। হঠাৎ রাফি এসে আমার কোমরে হাত দিয়ে বলল, মা, এই রান্নার গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি তাকে সরিয়ে দিলাম, ছাড় তো, রান্না পুড়ে যাবে। কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, তোমার শরীরের গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার গা শিউরে উঠল। এ কি বলছে রাফি? সে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি তোমার কাছ থেকে সরে থাকতে পারি না মা। আমি চুলা বন্ধ করে তার দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে আমার ২ হাত ধরে বলল, মা, আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। রাফি, তুই কি বলছিস? মা, আমরা এখানে থেকেই নতুন সংসার পাতি। বাবা তো সব সময় বাইরে থাকে। তুমি আমার সাথে থাকো গো। রান্নার মশলার গন্ধ চারপাশে ছড়িয়ে আছে। আমি বুঝতে পারছি না কি করব। হঠাৎ করে রাফি আমার কপালে চুমু খেল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাফি, তুই পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু সে আবার কাছে এল। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে চাই। রাফি, তুই কি বলছিস জানিস? এটা কিভাবে সম্ভব? সব সম্ভব মা। আমরা এই বাড়িতে একসাথে থাকব। নিশা তো ছোট, সে বুঝবে না। আমার মাথা ঘুরছে। এ কি শুনছি আমি? নিজের ছেলে আমাকে প্রপোজ করছে? রাফি, তুই ঠিক আছিস তো? মাথায় কোনো আঘাত পেয়েছিস? না মা, আমি একদম ঠিক আছি। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার মন থেকে এই ভাবনা যাচ্ছে না। সে আবার আমার হাত ধরার চেষ্টা করল। আমি পিছিয়ে গেলাম। রাফি, তুই কি করছিস? আমি তোর মা। হ্যাঁ মা, কিন্তু তুমি একজন সুন্দর নারীও তো। তোমার প্রতি আমার এই অনুভূতি আমি লুকিয়ে রাখতে পারছি না। আমি রান্নাঘর থেকে বের হয়ে বসার ঘরে গেলাম। রাফি আমার পিছু নিল। মা, তুমি রাগ করো না। আমি জানি এটা হঠাৎ, কিন্তু আমি অনেক দিন ধরে এই কথাটা বলার সাহস করতে পারছিলাম না। আমি সোফায় বসে পড়লাম। আমার হাত কাঁপছে। রাফি, তুই কি করছিস জানিস? এটা স্বাভাবিক নয়। মা, স্বাভাবিক কি আর অস্বাভাবিক কি? ভালোবাসা তো কোনো বয়স মানে না, কোনো সম্পর্ক মানে না। সে আমার পাশে বসার চেষ্টা করল। আমি উঠে দাঁড়ালাম। রাফি, তোর বাবা এসে গেলে? বাবা তো রাত 10টার আগে আসে না। আর নিশাও তো বন্ধুদের বাড়িতে গেছে। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। এটা কিভাবে হতে পারে? রাফি, তুই কি আমাকে নিয়ে এমন চিন্তা করিস? হ্যাঁ মা। রাতে ঘুমানোর সময়, দিনের বেলা, সব সময় তোমার কথাই ভাবি। আমি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রাফি, এটা ভুল। তুই আমার ছেলে। মা, কিন্তু আমি তোমাকে দেখলে অন্য রকম লাগে। তোমার চুল, তোমার চোখ, তোমার ঠোঁট। থামো রাফি। তুই কি বলছিস? কিন্তু সে থামল না। সে আরও কাছে এল। মা, আমি জানি তুমি একা বোধ করো। বাবা সব সময় কাজে ব্যস্ত থাকে। আমি তোমার সব যত্ন নেব। আমার চোখে পানি এসে গেল। রাফি, তুই কি করছিস? মা, তুমি কাঁদো না। আমি তোমাকে খুব ভালোবাসি। সে আমার গাল ছুঁয়ে দিল। আমি তার হাত সরিয়ে দিলাম। রাফি, এটা ঠিক নয়। কেন ঠিক নয় মা? আমরা দুজনেই তো খুশি হব। কারণ আমি তোর মা। এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। মা, প্রকৃতির নিয়ম কি? ভালোবাসা তো প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম। আমি বুঝতে পারলাম যে রাফি পুরোপুরি সিরিয়াস। এটা কোনো মজা নয়। রাফি, তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? সেইভাবে?
মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুধু সেই ভালোবাসাটাকে একটু বেশি করে দেখাতে হবে গি। রাফি, মায়ের ভালোবাসা আর অন্য ভালোবাসা এক নয় গে। কেন এক নয় মা? ভালোবাসা তো ভালোবাসাই। আমি তার সাথে তর্ক করতে চাই না, কিন্তু কি করব বুঝতে পারছি না। রাফি, তুই একটু ভেবে দেখ, এটা কিভাবে হতে পারে? মা, আমি অনেক ভেবেছি। আমি চাই তুমি আমার হয়ে যাও। সে আবার আমার কাছে এল। এবার সে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি এত সুন্দর। তোমার মতো সুন্দর কোনো মেয়ে আমি দেখিনি গিয়ে। রাফি, তুই কি বলছিস? আমি তোর মা। হ্যাঁ মা, কিন্তু তুমি একজন নারীও, এবং আমি একজন পুরুষ। আমার মাথা ঘুরছে। এ কি হচ্ছে? রাফি, তোর বয়স মাত্র 18। তুই এখনো ছেলে। না মা, আমি আর ছেলে নেই। আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। সে তার শার্টের বোতাম খুলতে লাগল। রাফি, তুই কি করছিস? মা, আমি তোমাকে দেখাতে চাই যে আমি একজন পুরুষ। আমি তার হাত ধরে ফেললাম। রাফি, থামো। এটা ঠিক নয়। কিন্তু সে থামল না। সে আমার হাত ধরে নিজের বুকে রাখল। মা, অনুভব করো আমার হৃদস্পন্দন কত জোরে। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। রাফি, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ মা, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এল। কেউ যেন দরজা খুলছে। মা, বাবা এসে গেছে নাকি? আমি দৌড়ে জানালার কাছে গিয়ে দেখলাম, না, কেউ নেই। কিছু না রাফি, হয়তো বাতাসে কোনো আওয়াজ। কিন্তু এই সুযোগে আমি একটু শান্ত হওয়ার চেষ্টা করলাম। রাফি, তুই কি মনে করিস এটা ঠিক? হ্যাঁ মা, আমি মনে করি। কিন্তু সমাজ কি বলবে? সমাজের কথা ভেবে কি আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করব? রাফি, এটা ভালোবাসা নয়। এটা কিছু অন্য জিনিস। কি অন্য জিনিস মা? আমি বুঝতে পারছি না কি বলবো। রাফি, তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস না? কোনো মেয়েকে? না মা, আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর। রাফি, তোর বয়সী মেয়েদের সাথে মিশবি, তাহলে এই ভাবনা মন থেকে চলে যাবে। না মা, আমি কোনো মেয়ে চাই না। আমি শুধু তোমাকে চাই। সে আবার আমার কাছে এল। এবার সে আমার কোমর জড়িয়ে ধরল। মা, তুমি আমার হয়ে যাও। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাফি, ছাড় আমাকে। মা, তুমি কেন রাগ করছ? আমি তো তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয় রাফি, এটা অন্য কিছু। তাহলে এটা কি মা? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না এটা কি। রাফি, তুই কি কখনো কোনো গার্লফ্রেন্ড বানিয়েছিস? না মা, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না। কেন? কারণ আমার মনে সব সময় তুমি আছো। আমার মনে হল রাফির কোনো মানসিক সমস্যা আছে, তাই সে এমন কথা বলছে। রাফি, তুই কি কোনো ডাক্তার দেখিয়েছিস? কেন মা? আমার কোনো অসুখ নেই। না মানে? মনের ডাক্তার? মানসিক রোগের ডাক্তার? কেন? আমি কি পাগল? না রাফি, কিন্তু তোর এই চিন্তাভাবনা। মা, এটা কোনো অসুখ নয়, এটা ভালোবাসা। আমি বুঝতে পারলাম যে রাফির সাথে কথা বলে কোনো লাভ নেই। রাফি, আমি এখন রান্না শেষ করি। তোর বাবা আসবে। মা, তুমি আমার কথার উত্তর দাওনি। কি উত্তর রাফি? আমার প্রপোজালের উত্তর। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রাফি, আমি তোর মা। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি কথা শেষ করতে পারলাম না, কারণ রাফি আমাকে জড়িয়ে ধরে ফেল। মা, আমি তোমাকে ছাড়তে পারব না। আমি তাকে ঠেলে সরানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুব শক্ত করে ধরে রেখেছে। রাফি, ছাড় আমাকে। মা, বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোকে ভালোবাসি রাফি, কিন্তু মা হিসেবে। না মা, আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো। হঠাৎ করে আমার মনে হলো যে কেউ যেন আমাদের দেখছে। আমি চোখ তুলে দেখি নিশা দরজায় দাঁড়িয়ে আছে। নিশা, তুই কখন এলি? নিশা চোখ বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। মা, ভাইয়া তোমাকে জড়িয়ে ধরে আছে কেন? রাফি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। নিশা, তুই বন্ধুদের বাড়িতে গিয়েছিলি না?
হ্যাঁ ভাইয়া, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নিশার উপস্থিতিতে রাফি হয়তো শান্ত হবে। মা, ভাইয়া কি তোমাকে কষ্ট দিচ্ছিল? তোমার চোখ লাল কেন? না নিশা, কিছু না। তোর ভাইজা আমাকে কিছু বলছিল। কি বলছিল? আমি রাফির দিকে তাকালাম। সে মাথা নিচু করে আছে। কিছু না বাবা, ভাইজা শুধু মা, আমি বুঝতে পারছি। ভাইয়া তোমাকে কিছু বলেছে যেটা তুমি পছন্দ করনি। নিশা খুব বুদ্ধিমতী মেয়ে। সে বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। নিশা, তুই কিছু খাবি? হ্যাঁ মা, আমি ক্ষুধার্ত। আমি রান্নাঘরে গেলাম। রাফি আর নিশা বসার ঘরে রইল। আমি রান্না করতে লাগলাম, কিন্তু আমার হাত কাঁপছে। তা কিভাবে সম্ভব? রাফি কিভাবে এমন কথা বলতে পারে? একটু পর নিশা রান্নাঘরে এল। মা, ভাইরা কি বলেছিল? কিছু না নিশা। বড়দের কথা। মা, আমি তো 10 বছর বয়সী। আমি অনেক কিছু বুঝি। জানি বাবা, কিন্তু এটা তোর বোঝার মতো কিছু না। নিশা চলে গেল। আমি একা রান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর রাফি এল। মা, আমি জানি নিশা থাকার কারণে তুমি কিছু বলতে পারছো না। রাফি, তুই আমাকে আর এসব কথা বলিস না। কেন মা? আমি কি ভুল কিছু বলেছি? হ্যাঁ রাফি, তুই ভুল কথা বলেছিস। কিন্তু আমার কাছে এটা ভুল মনে হয় না। রাফি, তোর কাছে ভুল মনে না হলেও এটা ভুল। কে বলেছে এটা ভুল? সবাই বলবে। সবাই কারা মা? আমরা দুজন ছাড়া কেউ জানবে না। আমি চুলা বন্ধ করে দিলাম। রাফি, তুই কি বুঝতে পারছিস না যে এটা কতটা ভুল? না মা, আমার কাছে এটা ভুল মনে হচ্ছে না। হঠাৎ করে বাইরে থেকে তৌফিকের আওয়াজ শোনা গেল। আমি বাড়িতে এসে গেছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তৌফিক এসে গেছে। রাফি, তোর বাবা এসে গেছে। তুই কিছু বলিস না। কি বলবো না মা? আমাদের এই কথাবার্তার কথা। রাফি আমার দিকে তাকিয়ে রইল। ঠিক আছে মা, আজকে বলবো না। কিন্তু আমি হাল ছাড়ব না। তৌফিক ঘরে ঢুকল। কি রান্না করছ? আজ মাছের ঝোল আর ভাত। বাহ, খুব ভালো। তৌফিক ফ্রেশ হতে গেল। আমি রান্না পরিবেশন করলাম। খাওয়ার সময় রাফি আমার দিকে তাকিয়ে থাকল। আমি তার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। রাফি, কি হয়েছে? খাচ্ছিস না যে? কিছু না বাবা, খাচ্ছি। কিন্তু রাফি সত্যিই খাচ্ছিল না। সে শুধু আমার দিকে তাকিয়ে থাকত। নিশা বলল, বাবা, আজ মা আর ভাইজা কি যেন কথা বলছিল। তৌফিক আমার দিকে তাকাল। কি কথা? আমি তাড়াতাড়ি বললাম, কিছু না, রাফির পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। ও ভালো তো। কিন্তু নিশা থামল না। না বাবা, ভাইয়া মাকে জড়িয়ে ধরেছিল। আমার মুখ শুকিয়ে গেল।